বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, সকলে ভালো আছো, আমিও ভালো আছি। মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ রেখেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের আজকে আমরা পরিমিতির অংশ নিয়ে আলোচনা করব। আজকে আমার অনলাইন ক্লাসের ২৪তম ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসে যখন আমাদের কার্যক্রম ছিল তখন আমরা পরিমিতির অনেকটা অংশ কাজ করেছি, তোমাদের সাথে আলোচনা করেছি। আজকে আবার নতুন করে আমরা স্মরণ করিয়ে দিতে চাই, যেহেতু নবম শ্রেণীতে যারা আছে তারাও যেন এই সুযোগটি ভোগ করতে পারে। নবম দশম শ্রেণী উভয়ে এই ক্লাসগুলা মনোযোগ সহকারে দেখবে। আজকে আমি পরিমিতি নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরিমিতিটা কি? অর্থাৎ পরিমাপ নিয়ে যে সকল কথাবার্তা বলা হয়, যে সকল বিষয়ে পরিমাপ নিয়ে আমরা আলোচনা করব। যেমন আমরা ধরে নিই যে ত্রিভুজ সংক্রান্ত বিষয়, ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল, এই সূত্র প্রয়োগ করে আমরা ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব। এরপরে আসো বৃত্তের পরিধি, বৃত্তাংশের দৈর্ঘ্য নির্ণয় আমরা কিভাবে করব সেই সম্পর্কে আমরা আলোচনা করতে পারবো। এই পরিমিতিতে আমরা বৃত্তের ক্ষেত্রফল, তার অংশবিশেষ ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব সেটা সম্পর্কে আমরা বলতে পারবো। আয়তাকার ঘনবস্তু নিয়ে আমরা কথা বলতে পারবো, যে আয়তাকার ঘনবস্তুর ঘনক ও ভেলনের ক্ষেত্রফল আমরা কিভাবে পরিমাপ করব সেই সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বহুভুজ সম্পর্কিত ক্ষেত্রফল পরিমাপ করতে পারবো আমরা। তারপরে দেখো সুষম ও যৌগিক ঘনবস্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফল সম্পর্কে আমরা আলোচনা করতে পারবো। তাহলে তোমরা এই বিষয়গুলা খাতায় লিখে নিতে পারো যে কিভাবে আমরা পরিমাপগুলা নির্ণয় করতে পারি। আমরা এর আগেও তোমাদেরকে বলেছি। এরপরে আসো যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করি। আমরা যে পূর্বে যে সকল ক্লাস আমরা পাড়ি দিয়ে এখানে এসেছি, সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণীতেও আমরা এই কাজগুলো করেছি। আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কে জেনেছি। যদি আমরা বলি যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা বর্গ একক, একক কিন্তু লিখতে হবে, বর্গ একক। তাহলে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা এই সূত্রটার সম্পর্কে আমাদের ধারণা আছে। আমরা আজকে ত্রিভুজ দিয়েই দেখাবো। আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, এ বি সি, এখানে একটি ত্রিভুজ অঙ্কন করলাম। তাহলে মনে করি ত্রিভুজ এবিসি এটা কোন ধরনের ত্রিভুজ সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। যে এই ত্রিভুজের বাহুদ্বয় কী কী আছে দেখো, বাহুদ্বয়। তাহলে বাহুদ্বয় আছে বিসি, এবি, এসি। এখন এই এবি সমান যদি আমরা বি ধরি, এটা সমান বি, বিসি সমান এ ধরি, কি ধরলাম? এ ধরলাম। তাহলে এ ত্রিভুজের লম্ব ভূমি আমরা যদি ধরি তাহলে বিসিটা কি? সুতরাং
বিসি সমান ভূমি। বিসি হচ্ছে আমাদের ভূমি। এখন হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এবিকে উচ্চতা বিবেচনা করি। আমরা এবিকে উচ্চতা বিবেচনা করি। বিবেচনা করলাম। এখন যদি আমরা ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল লিখি তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ এবি বর্গ একক। এখন যদি বাহুভেদে কোনো মান দেওয়া থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে লিখতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এ বি এর মান বসিয়ে দিলে ত্রিভুজ ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। এখন আসো আমরা আরেকটি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব। যে ত্রিভুজ যদি সমকোণী না হয়, মনে করো ত্রিভুজটি এভাবে আছে, এ বি সি, এ বি সি। এটা হচ্ছে কি ত্রিভুজের দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ। ত্রিভুজের দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ, এই কোণের পরিমাণ মনে করো 60 ডিগ্রি। তো আমরা এখানে লিখব ত্রিভুজের দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ থাকলে আমরা কিভাবে করব দেখো। যদি এই জাতীয় দেওয়া আছে মনে করো, আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করব দেখো। এখানে আমাদের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা একই সূত্র দিয়ে কিন্তু হবে, তবে এখানে একটু ভিন্ন কাজ হবে। যেমন আমরা যদি মনে করি ত্রিভুজ এ বি সি এর এ বি সমান আমরা এ ধরলাম, এ বি সমান এ ধরলাম, বা এটাকে এ ধরো, এটাকে এ ধরো, এই অংশটাকে এ ধরো, তাহলে এ বিকে সি, এটাকে বি ধরলাম। এ বি সি, এ সি বি এবং ভূমি বি সি ইকুয়াল টু এ আমরা ধরে নিলাম। ঠিক আছে। যদি আমরা এই প্রত্যেকটা বাহুর এক একটা নাম আমরা দেই, এখন দেখো এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব টানি, এটা একটা মান দাও ডি। এখন এই যে লম্ব টানলাম এটা কি হয়ে গেছে, অর্থাৎ এটা উচ্চতা, এটা কি হয়ে গেছে উচ্চতা। তাহলে এ ডি এখানে আমরা আঁকতে পারি এ বিন্দু দিয়ে, এ বিন্দু থেকে বিসি এর উপর এডি লম্ব বিসি আঁকি। ঠিক আছে। তাহলে আমরা কি ধরি এডি সমান এইচ, এডিটা কি হয়ে গেছে এইচ উচ্চতা। যদি উচ্চতা হয় আমরা এই বি কোণকে আমরা বিবেচনা করি, কোণ বিকে বিবেচনা করি, ধরে নিলাম কত 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি দেওয়ার দরকার নাই, আমরা যে কোনো একটি মান থাকতে পারে। এখানে আমরা এটাকে কোণের পরিমাণ তোমরা জানো যে কোণ থিটা, তো কোণকে আমরা থিটা দিলাম, থিটা দিয়ে আমরা করব। এখন যদি এই বি কোণকে বিবেচনা করি তাহলে আমরা এখানে কি পাই দেখো, এখানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি বিডি
এডি এডি কি পেলাম? তাহলে এডি। এখন যদি এই অংশটা আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি এখানে এডি এর মান আছে হাফ বিডি ইন্টু এইচ বিডি, কিন্তু এই বিডি এর যে অংশটা যদি এখানে পুরাটাকে আমরা ধরে নিই, এখানে লম্ব বাই অতিভুজ, এটা সাইনের ক্ষেত্রে হয় এভাবে, বা সাইন বি, তো সাইন বি না ধরে আমরা তিথা ধরি, একসাথে আমরা সাইন তিথা গেল তো লম্ব বাই অতিভুজ, লম্ব এডি বাই এ বি, যেটাকে আমরা লম্ব বাই অতিভুজ বা সাইন থিটা সি, সাইন থিটা সি। এখন এইচ এর মান যদি বের করি, এইচ ইকুয়াল টু সি সাইন থিটা, সি সাইন থিটা, তাহলে আমরা এইচ এর মান পেলাম কি সি সাইন থিটা। এখন সি সাইন থিটা যদি হয় তাহলে পুরো ত্রিভুজটার মধ্যে যদি আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা লিখি, এখন এই পুরো অংশটা কি আমরা এই অংশটা লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ ভূমি মানে কত বিসি ইন্টু উচ্চতা মানে কত এডি, তাহলে হাফ এ সি সাইন থিটা, হাফ এ সি সাইন থিটা বর্গ একক। এখন যদি আমরা এটা ধরতাম বি, তাহলে সাইন এ বি হইতো। এই হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। কোন ক্ষেত্রে? যদি কোনো ত্রিভুজের দুটি বাহু দেওয়া থাকে এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোনো কোণ দেওয়া থাকে। এখন যদি আমরা এভাবে, এখন কি ধরলাম এটাকে বিকে, যদি সিকে ধরতাম, সিকে ধরলে সি এর ক্ষেত্রে আসতো কি সাইন সি হাফ এ বি, তাহলে সি ধরলে হয়তো সি কোণ এর ক্ষেত্রে হাফ এ বি সাইন সি, এই হাফ এ বি সাইন সি। এখানে থিটার জায়গায় আমরা বিও লিখতে পারি, কোণ বি। এখানে থিটা 1 যদি আমরা প্রয়োগ করি, থিটা 1, তাহলে এখানে সি না দিয়ে আমরা থিটা 1 দিতে পারি, তাহলে আমাদের ত্রিভুজ সংক্রান্ত ক্ষেত্রফলটি হয়ে গেছে। এখন আসো আমরা দুইটি বাহু একটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হবে সেটা আমরা বের করে দেখালাম। এখন আসো ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে, ত্রিভুজের তিনটি বাহু, মনে করো এ বি সি, কয়টি বাহু আছে? তিনটি বাহু আছে, এ বি সি। এক্ষেত্রে আমি তোমাদেরকে সংক্ষিপ্ত একটি সূত্র দেখিয়ে দেব। প্রথমে যদি কোনো ত্রিভুজের তিনটি বাহুর পরিমাণ দেওয়া থাকে, তোমাকে সর্বপ্রথম অর্ধ পরিসীমা বের করতে হবে। তাহলে অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, 2 দ্বারা ভাগ করার পরে তুমি এখানে একটা মান বের করতে পারবে। এখন এই অর্ধ পরিসীমা সেটাকে আমরা কি ধরে নিলাম? এস। যদি ত্রিভুজ এবিসি হয়, ত্রিভুজ এবিসি হয়, এটারে এ দাও, এটারে বি দাও, এটারে সি দাও। এখন ত্রিভুজ এবিসি এর
ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকুয়াল টু রুট ওভার এস এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক। এবার তুমি এর মান বির মান সির মান বসিয়ে ক্যালকুলেশন করো, যেটা আসবে সেটা তোমার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল তুমি বের করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমরা এইভাবে সূত্রগুলাকে নিয়ে আসতে পারো তাহলে তোমার কাজটি সম্পাদন হয়ে যাবে। এখন আসো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তখন তোমার করণীয় কি হবে? দেখো, আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করি। এ বি সি, কি আঁকলাম? এ বি সি, এটা সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান ধরে নিলাম এ। মনে করি ত্রিভুজ এ বি সি এর এ বি সমান এ সি সমান বি সি সমান এ, তো বাহু তিনটা সমান ধরে নিলাম এ। এখন এ বিন্দু দিয়ে বিসির উপর একটি লম্ব টানি, তাহলে এই প্রত্যেকটা বাহু এসে এ বাই টু, যেহেতু পুরাটা এ বাই টু হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, এখন সমকোণী ত্রিভুজ এটার একটা মানদণ্ড এ বি ডি, সমকোণী ত্রিভুজ এ বি ডি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের একটা সূত্র আমরা জানি। পিথাগোরাসের সূত্রটি কি? যে পিথাগোরাসের সূত্র অনুসারে, বাকিটা আমি আর লিখলাম না, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে লম্বটা কি? এডি স্কোয়ার প্লাস ভূমি বিডি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার। এক্ষেত্রে কি আছে? এডির কোনো মান আছে? এডি কোনো মান নেই, প্লাস বিডি এ বাই টু স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এডি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4, এ ডি স্কোয়ার ইকুয়াল টু 4 এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বা এ ডি স্কোয়ার 3 এ স্কোয়ার বাই 4। যদি আমরা এ ডি সমান তাহলে 2√3a বাই 2, তাহলে এডি এর মান কত পেলাম? √3/2a, √3/2a এডি এর মান পেলাম। এখন যদি ক্ষেত্রফল আমরা বের করি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেই ক্ষেত্রে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু এডি উচ্চতা, হাফ ভূমি এ উচ্চতা √3/2a, তাহলে 4√3a² বর্গ
একক। এখন আমরা তাহলে বলতে পারি যে সমবাহু ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র √3/4 a² বর্গ একক বলতে পারি তো? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এখানে সমকোণী ত্রিভুজ থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এরপরে যদি দুটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ থাকে সেক্ষেত্রে আমরা সাইন থিটা দিয়ে আমরা বাহু কোণটাকে দিয়েই আমরা সূত্র লিখতে পারি। যদি সমবাহু তিনটি বাহুর পরিমাণ 3 রকম দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা প্রথমে অর্ধপরিসীমা বের করে এবং অর্ধপরিসীমার যে মান সে মান দিয়ে আমরা ক্ষেত্রফলের সূত্র দিয়ে আমরা বের করতে পারি। তারপরে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রফলের সূত্র কিভাবে বের হবে আমরা সেটা এখানে নির্ণয় করেছি। এই সূত্র দিয়ে আমরা কাজটি করতে পারি। এখন আসো, সূত্রগুলো যদি তোমাদের জানা থাকে আমরা একটা কাজ দিচ্ছি, এই কাজটি তোমরা করে রাখবে। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা যে সকল সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি সেই সূত্রের উপর ভিত্তি করে তোমাদেরকে একটি বাড়ির কাজ আমি এখানে দিয়েছি। দেখো, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। আশা করি তোমরা সূত্রগুলো যদি বুঝে থাকো করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আর না দিয়ে এখানে শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুখে থাকো। ধন্যবাদ সবাইকে।